আসসালামু আলাইকুম। 2024-25 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা আজকে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছো, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছো, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ভালো করেছো তাদের জন্য শুভকামনা, যারা খারাপ করেছো তাদের জন্য সান্ত্বনা এতটুকুই যে সামনে তোমাদের আরো বহুত সুযোগ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগাবে ইনশাল্লাহ। সো আজকে আমাদের মূল আয়োজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইংরেজি পরীক্ষায় তোমরা যে 15টা এমসিকিউ ছিল, এই 15টা এমসিকিউ কে কত পেয়েছো তা আমরা একটু আমাদের এই লাইভ ক্লাস আজকে জানতে পারবো আমরা। চলো তাহলে সরাসরি আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল, 1 নম্বর প্রশ্নটা ছিল দ্য সিনোনিম অফ ডিভিয়েট। ডিভিয়েট শব্দের অর্থ কি? ডিভিয়েট শব্দের বাংলা অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া। পথভ্রষ্ট হওয়া। সো এটা তোমাদের এডুকেশনাল লাইফ এখান থেকে সম্ভবত হুবহু তুলে দিয়েছে। এখানে প্রশ্ন এই শব্দটা আছে, ফার্স্ট পেপারের থেকে হুবহু তুলে দিয়েছে। আর তোমরা এটা খুবই কমন প্রশ্ন। তাহলে দেখো প্রথম অ্যান্সারটা কি হবে? কন্টিনিউ মানে চালু রাখা, পারভেট মানে ব্যাপ্তি বা ছড়িয়ে থাকা, ডাইগ্রেস মানে ভিন্ন খাতে প্রভাবিত করা বা মূল বিষয় থেকে অনর্থক বিষয়ে আলোচনা করা, অল্টারনেট মানে বিকল্প। তাহলে এখানে যে প্রশ্নের উত্তরটা হচ্ছে ডিভিয়েট। ডিভিয়েট শব্দের হচ্ছে বিচ্যুত হওয়া, মূল বিষয় থেকে পথবিচ্যুত হওয়া। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি। কারেক্ট অ্যান্সার হবে সি, ডিভিয়েট। ডিভিয়েট, ডাইগ্রেস, মূল বিষয় থেকে সরে যাওয়া। 2 নম্বর প্রশ্নটা আরো সহজ ছিল। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তাহলে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এটা কিসের উদাহরণ ছিল? তোমরা মেটাফোর, আইরনি, সিমিলি, পার্সনিফিকেশন পড়েছো। সিমিলি এমন একটা তুলনা, দুটো ব্যক্তিবস্তুর মধ্যে এমন একটা তুলনা বোঝায় যেখানে আমরা অ্যাজ বা লাইক ব্যবহার করি। যেমন শি ইজ লাইক হার রোজ, শি ইজ লাইক হার রোজ, সে গোলাপের মতো। আর শি ইজ আ রোজ, এখানে ডাইরেক্ট কম্পারিজন উইথ অ্যান ইনটেন্ডেড মিনিং। তাহলে এইখানে শি ইজ লাইক আ রোজ এটা হচ্ছে সিমিলি, আর শি ইজ আ রোজ এটা হচ্ছে মেটাফোর। তার এখানে হার্ট অফ গোল্ড, তার যে হৃদয়টা রয়েছে, এখানে তার হৃদয়কে বর্ণনা করতেছে, তার হৃদয়টা কেমন। এটা মূলত হচ্ছে একটা মেটাফোরের উদাহরণ, রূপকার্থে ব্যবহৃত হয়েছে। এটা অ্যান্সার হবে এ। আর পার্সনিফিকেশন তোমরা জানো, কোনো গিভিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু অ্যান অবজেক্ট অর নন লিভিং থিংস। কোনো ব্যক্তির বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে আরোপ করাটা হচ্ছে পার্সনিফিকেশন। 3 নম্বর প্রশ্ন চলে যাও। টু হ্যাভ কোল্ড ফিট, এটা ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটার অর্থ হচ্ছে টু বিকাম নার্ভাস। যেটার অর্থ হচ্ছে টু বিকাম নার্ভাস। তো কোল্ড তোমরা জানো শীতল। যখন আমরা নতুন কোনো পরিস্থিতির সামনে হই, কোনো গুরুত্বপূর্ণ ঘটনার মুখোমুখি হই, তখন আমরা সবাই একটু নার্ভাস হয়ে যাই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সি। সঠিক উত্তর হচ্ছে সি, টু হ্যাভ কোল্ড ফিট মিন্স টু বিকাম নার্ভাস। 4 নম্বর প্রশ্ন চলে আসো। এখানে রাইট ফ্রম ভার্বের থেকে দিয়েছে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, সেই যোগাযোগ মাধ্যমে আমরা নানা ধরনের ফেক নিউজ ছড়িয়ে থাকি আমরা। হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে আমরা একটু অপশনে দেখি, আইডেন্টিফাই শব্দটা আছে, স্প্রেড এবং আইডেন্টিফাই শব্দটা আছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক লোকজন কি করি, নানা ধরনের ফেক নিউজ ছড়াই। যে ফেক নিউজগুলো আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, নির্ণয় করতে পারি বাই চেক করে, কেয়ারফুলি সতর্কতার সাথে চেক করি দ্য সোর্স অফ ইনফরমেশন। এই তথ্যটা আসলে কোথা থেকে ছড়ানো হয়েছে, এর উৎসটা যদি আমরা কেয়ারফুলি যদি চেক করি, তাহলে এটা ফেক নাকি আসল, এটা সহজে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে মেনি পিপল এই সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ,
তো অনেক লোকজন এই ফেক নিউজ ছড়িয়ে থাকে, তাহলে আমার স্প্রেড ভার্ব হবে। এখন পরের অংশটুকু কি হবে সেটা একটু বুঝতে হবে। যে ফেক নিউজগুলো হুইচ dash by checking carefully the source of information which can be identified, যে ফেক নিউজ, এই নিউজটা ফেক নাকি আসলে এটা হচ্ছে আসলে ফলস অর ট্রু, এটা নিউজ থেকে সত্যি না মিথ্যা, এটা কি করা যায়, আইডেন্টিফাই করা যায়। এটা প্যাসিভ ভয়েসে হবে। তাহলে যেটা কি করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে মূলত প্যাসিভ স্ট্রাকচার আছে, এই জন্য অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে সি। সঠিক অ্যান্সার হচ্ছে সি। তাহলে আবার ভালো করে খেয়াল করো। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ, অনেক লোকজন ফেক নিউজ ছড়ায়। হুইচ, এই ফেক নিউজগুলো এটা ফেক নিউজ নাকি সত্যিকার অর্থে নিউজ, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটা সহজে চিহ্নিত করা যায়। দেখো এখানে বাই আছে, বাই দিয়েও তোমরা বুঝতে পারবো যে এখানে বাই চেকিং প্যাসিভ অর্থে ব্যবহৃত হয়েছে। হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই কেয়ারফুলি, সতর্কতার সাথে যদি আমরা একটু কেয়ারফুলি নোটিশ করি এই তথ্যটা কোথা থেকে ছড়ানো হয়েছে, সেই সোর্সটা দেখে আমরা বুঝতে পারবো এই নিউজটা সত্যি না মিথ্যা। তাহলে একটু কমেন্টে জানাও এই চারটে প্রশ্নের মধ্যে কার কয়টা হয়েছে। 5 নম্বর প্রশ্নে আসো। সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, ইনিশিয়াল মানে প্রারম্ভিক, প্রাথমিক। তাহলে সার্টেন সিরিয়াস ডিজিজেস, কিছু কিছু নির্দিষ্ট মারাত্মক রোগ ব্যাধি আছে, দ্যাট ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যেগুলো নিরাময় করা সম্ভব, ইফ দে আর ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তাহলে এখানে ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, তাহলে এখানে শর্ত দিয়েছে, কখন শর্তযুক্ত, এগুলোকে কখন সাকসেসফুলি ট্রিট করা যায়, যদি এদেরকে প্রারম্ভিক অবস্থায় নির্ণয় করা যায়, ঠিক আছে, ডিটেক্ট করা যায়। তাহলে এইখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ। তাহলে 5 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে এ। তাহলে কিছু কিছু মারাত্মক রোগ ব্যাধি আছে যেগুলো সফলভাবেই আমরা ট্রিট করতে পারি, নিরাময় করতে পারি, যদি এগুলোকে প্রাথমিক অবস্থায় যদি আমরা ডিটেক্ট করতে পারি। তার শর্ত, প্রাথমিকভাবে নির্ণয় করার উপর ভিত্তি করে, এই শর্তগুলোর ভিত্তি করে আমরা কি করতে পারি, এদেরকে সাকসেসফুলি ট্রিট করতে পারি। 6 নম্বর, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু। তাহলে সকাল হতে আমি কি করতেছি, আমার ব্যাংকের যে কাস্টমার সার্ভিস সবাইকে আমি কল করার চেষ্টা করতেছি, বাট কাউকে আমি লাইনে পাচ্ছি না। এখন এই যে বাট আই কান্ট গেট থ্রু, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তোমাকে একটু খেয়াল করতে হবে। যারা এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন করেছে, একটু ট্রিকি কোশ্চেন করেছে। আমার কাছে তেমনটা ট্রিকি মনে হয় নাই, জটিল প্রশ্ন মনে হয় নাই। এই যে আই কান্ট যে এটা আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে পাস্ট টেন্স হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই প্রশ্নটা তোমরা খুবই সহজ দিতে পারতে, যেমন হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, বাট উড এটা কিন্তু মডাল উইলের পাস্ট ফর্ম উড, বাট ট্রাইড, ট্রাইড কিন্তু পাস্ট ফর্ম। তাহলে এখানে 6 নম্বর যে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একটাই প্রশ্ন, আই হ্যাভ বিন ট্রাইং। তাহলে আসলে মূলত অল মর্নিং এরকম একটা এক্সপ্রেশন, অল ডে অল মর্নিং, ঠিক আছে, এরকম থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক, আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে আমি অনেকক্ষণ ধরে, আমি সারা সকাল ধরেই আমি কল করার চেষ্টা করতেছি, চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, আই হ্যাভ বিন কলিং, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগে শুরু করেছি এখনো চালিয়ে যাচ্ছি, অতীতে শুরু হয়েছে, অতীতে অনেক আগে শুরু করেছি কল করা, এখনো চালিয়ে যাচ্ছি। এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা শুরু করেছি, অতীতে শুরু করেছি, এখনো কন্টিনিউয়াস চলতেছি। আমরা জানি যে অতীতে একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চলমান রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। তাহলে এখানে সকাল হতে আমি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে কল করে যাচ্ছি, কিন্তু এখনো কারোর সাথে আমি কোনো কথা বলতে পারতেছি না, অর্থাৎ কাউকে ফোনে লাইনে পাচ্ছি না। তাহলে চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা এটা আমি জানি অনেকেই উত্তর ভালোভাবে দিতে পেরেছ, অনেকগুলো সহজেই এই উত্তরটা করার যথেষ্ট স্কোপ রয়েছে।
ছিল এবং তোমরা সেটাকে কাজে লাগিয়েছো। 17 প্রশ্নে আসো। ড্যাশ দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। হাসলস অ্যান্ড বাসলস হচ্ছে এখানে শহরের যে ব্যস্ততা সেটা, শহরের এই ব্যস্তময় জীবনে সে কি পেয়েছে, একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেয়েছে যেখানে সে রেস্ট নিতে পারবে। আসলে এখানে খেয়াল করো ফার্স্ট যে অংশটুকু এটা কিন্তু একটা ফ্রেজ, তাহলে অলদো দিলে তোমাকে একটা ক্লজ ব্যবহার করতে হবে, সিন্স দিলে ফ্রেজ ইউজ করতে পারো না, আবার দিলে ক্লজ ইউজ করতে হবে। আসলে মূলত এখানে বোঝাচ্ছে একটা শহরের এই ব্যস্ততম শহরের মাঝে মধ্যখানে। তোমাদের মনে আছে কিনা দ্য ট্রাফিক পুলিশ নামে একটা কবিতা ছিল এর আগের সিলেবাসে, এমিস্ট দ্য কিলার স্পিড, কিলার স্পিডের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, স্ট্রেচিং মাই হ্যান্ড। এখানে একজন ট্রাফিক পুলিশ, সে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এই কিলার স্পিড, অর্থাৎ যখন চারপাশ থেকে যে কোনো গাড়ি দ্রুতগামী গাড়ি তাকে এসে আঘাত করতে পারে, এই জন্য তার জীবনে ঝুঁকি রয়েছে, সেই জন্য বলতেছে কিলার স্পিডের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। সেইটা থেকে তোমাকে এখানে দিয়েছে ওই প্রশ্নের আলোকে, এখানে ওই লাইনটার আলোকে এখানে প্রশ্নটা করেছে, এমিস্ট দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি, শহরের ব্যস্ততার মাঝে, এমিস্ট মানে মাঝখানে, ঠিক আছে, ইন দ্য মিডল অফ, মাঝখানে। তাহলে এখানে সঠিক অ্যান্সার 7 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে এ, 7 নম্বর সঠিক অ্যান্সার এ। তারপর 8 নম্বরে দেখো, 8 নম্বর কন্ডিশনার আরো খুবই সহজ, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, তাহলে এখানে রানা যদি কারাবন্দী না হইতো, এটা প্যাসিভ স্ট্রাকচার আছে কিন্তু এটা কিন্তু থার্ড কন্ডিশনার, হ্যাড প্লাস বি থ্রি, এটা প্যাসিভ স্ট্রাকচার আছে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের অপর পাশে পারফেক্ট কন্ডিশনার হয়, পারফেক্ট কন্ডিশনার একটাই গঠন, সেটা হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের বেস ফর্ম, উড উড প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি এর আগেটা ভুল বলেছি হয়তো। তাহলে আবার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অপর অংশে কি হবে, পারফেক্ট কন্ডিশনার হবে। পারফেক্ট কন্ডিশনার গঠন কি, উড বা কুড প্লাস হ্যাভ প্লাস বি থ্রি। তাহলে রানা যদি কারাবন্দী না হইতো, হি উড নট হ্যাভ বিকাম আ হিরো, সে একজন হিরো হইতো না, তার মানে হিরো হয়েছিল। তাহলে এজন্য সঠিক অ্যান্সার একটাই, সেখানে হচ্ছে এটা হচ্ছে বি। তার আবার দেখো রানা কিন্তু কাউকে ইমপ্রিজন করে নাই, কারাবন্দী করে নাই, বরং রানাই কে কি করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। ধর এটা অ্যাক্টিভ করলে কি হইতো, দ্য পুলিশ হ্যাড ইমপ্রিজন্ড রানা, ঠিক আছে, এই হচ্ছে মূল কথা, দ্য পুলিশ হ্যাড ইমপ্রিজন্ড রানা। তাহলে হ্যাড ইমপ্রিজন্ড যে কথা, এখানে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, রানা যদি কারাবন্দী না হইতো, তাহলে এখানে প্যাসিভ স্ট্রাকচারে আছে। তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স প্যাসিভ স্ট্রাকচার, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ওর পাশে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল গঠন কি, উড বা কুড প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, সঠিক অ্যান্সার বি। তারপর 9 নম্বর প্রশ্নে আসো, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, তাহলে এখানে ইনক্রিজিংলি মানে কি, ক্রমবর্ধমান হারে, ইন্টারেস্টেড মানে কি, আগ্রহী হয়ে পড়তেছে, ইন সাস্টেইনেবল লিভিং, তাহলে সাস্টেইনেবল মানে টেকসই, আর লিভিং মানে জীবনধারা। হুইচ হ্যাজ স্পার্কড মানে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া, ছড়ানো, এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব যে পণ্য। তাহলে এখানে মূল যে অর্থ সেটা হচ্ছে অনেক লোকজনই কি করতেছে, টেকসই জীবন দ্বারা আগ্রহী হয়ে উঠতেছেন, যা পরিবেশ বান্ধব পণ্যে ড্যাশ সৃষ্টি করেছে। তাহলে এখানে কি সৃষ্টি করেছে, একটা সার্জ মানে উত্তাল, সার্জ মানে উত্তাল উচ্ছ্বাস বৃদ্ধি। তাহলে যেহেতু মানুষ টেকসই জীবনযাপনের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে পড়তেছে, এই জন্য টেকসই জীবনযাপন করতে গেলে আমার যে পরিবেশ আছে এই পরিবেশ রক্ষাও কিন্তু করতে হবে। তাহলে পরিবেশে ক্ষতি করে না এমন পণ্যের প্রতি মানুষের কি করতেছে, আগ্রহ তৈরি করতেছে, ঠিক আছে, পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়তেছে। তাহলে মেনি পিপল আর ইনক্রিজিংলি
interested in sustainable living which has sparked a সার্চ। সঠিক অ্যান্সার হচ্ছে সি। সার্চ মানে উচ্ছ্বাস বা বৃদ্ধি। তারপর 10 নম্বর আসো, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাস মানে কঠিন, স্ট্রিক্ট, ঠিক আছে, দুর্দমনীয়। আর এটার যেটার বিপরীত অর্থ শব্দ হচ্ছে ফ্লেক্সিবল, নমনীয়। রিগোরাস হচ্ছে অনেক কঠিন, শক্ত, আর ফ্লেক্সিবল এটা হচ্ছে নমনীয়, আরামদায়ক। 11 নম্বর দেখো, মিট মি। এটা খুবই সহজ, এটা আমার মনে হয় যে কেউ পারত, যে সবাই পেরেছে এটা। মিট মি অ্যাট দ্য রেলওয়ে অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডি। তাহলে একটা নির্দিষ্ট স্পেসিফিক লোকেশন ইউজ করলে আমরা সেটাকে কি ইউজ করি? অ্যাট ব্যবহার করি। মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। তারপর 12 নম্বরটা দেখো, ড্যাশ আই এম এ মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট। মাইনর মানে আসলে এখানে সমাজ শুরু করেছে এমন, বা তুমি এখানে মাইনর হচ্ছে আসলে তার এজ কে বোঝাচ্ছে, নাবালক। তাহলে এস বা সিন্স বা বিকজ আমরা জানি, যেহেতু আমি নাবালক, আই ক্যানট ড্রাইভ ইট, আমি এখনো ড্রাইভ করতে পারি না। তাহলে এখানে কারণ বোঝায়, যেহেতু সে বয়সে অনেক ছোট, নাবালক, সেজন্য সে এখনো ড্রাইভ করা শেখে নাই। বয়সে ব্যবধানে ধীরে ধীরে সে শিখে নেবে। তাহলে এই জন্য কারণ বোঝায় এরকম একটা শব্দ আছে, সেটা সিন্স। সেটা সিন্স থাকতে পারতো, এস থাকতে পারতো, বা বিকজ থাকতে পারতো। ঠিক আছে, যেহেতু আমি এস আই এম এ মাইনর বা সিন্স আই এম এ মাইনর আই ক্যানট ড্রাইভ ইট। তারপর 13 নম্বরটা আসো, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স। তাহলে ফায়ার ফাইটাররা, দমকল কর্মীরা 5 ঘন্টা কাজ করেছিল টু পুট আউট দ্য ব্লেজ। এটা একটা গ্রুপ ভার্ব থেকে এসেছে, তোমরা জানো সবাই। পুট আউট মানে নিভিয়ে ফেলা, পুট অন মানে পরিধান করা। তারপর হচ্ছে এই যে পুট অফ মানে মুছে ফেলা, এবং পুট ইন মানে ভিতরে রাখা। তাহলে এখানে নিভিয়ে ফেলা অর্থে দ্য ব্লেজ মানে আগুন নিভিয়ে ফেলা, 5 ঘন্টা কাজ করেছে আগুনটা নিভিয়ে ফেলা। তাহলে এখানে নিভিয়ে ফেলা অর্থে ব্যবহৃত আছে কোনটা? সি, পুট আউট দ্য ব্লেজ। 14 নম্বরটা দেখো, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার অন দ্য হেড উইথ আ বটল। তাহলে সে হাসপাতালে গিয়েছিল কখন? মাথায় আঘাত পাওয়ার পর। এখন আপনার হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের পরে আমরা সরাসরি কি বসাই? ভার্ব প্লাস আইন দিয়ে বসাই। কিন্তু এইখানে কিন্তু একটা দেখো, এ নাম্বার তো প্রশ্নে আসে না, এ নাম্বার এবং সি নাম্বার তো প্রশ্নে আসে না। হয় হিটিং হবে, না হলে বিং হিট হবে, কারণ দুইটাই আইনযুক্ত। এখানে একটু জিনিস খেয়াল করবা যে এখানে সে হাসপাতালে গেছে, সে তো কাউকে মাথায় আঘাত করা নাই, বরং সে নিজেই মাথায় আঘাত পেয়েছে। তাহলে এটা কিন্তু পেসিভ। ঠিক আছে, সে কখন হাসপাতালে গিয়েছিল? যখন সে মাথায় আঘাত পেয়েছিল উইথ আ বটল। তাহলে এখানে আমরা জানি কোনো উপকরণ দিয়ে বুঝালে পেসিভের ক্ষেত্রে আমরা উইথ বসাই, বাই বসাই না। যেমন ধরো আমি যদি বলি, কি বলতে পারি, দ্য ফ্লাই মশাটি ওয়াজ হিট, মশাটিকে আঘাত করা হয়েছিল উইথ আ রাউন্ড রাউন্ড পেপার। তাহলে একটা পেপার গোলাকার করে মশাটিকে মারা হয়েছিল। তাহলে এখন হিট করা হয়েছিল, এটা কিন্তু পেসিভ। উইথ এ বটল এটা কিন্তু পেসিভ। ঠিক আছে, উপকরণ দিয়ে বোঝালে আমরা উইথ ইউজ করি। তাহলে এই জন্য আমার অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি। তাহলে আফটার বিং হিট অন দ্য হেড উইথ আ বটল। পরের নম্বরটা চলে আসো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে যে বানানটা ভুল সেটা খুঁজে বের করতে বলেছে। এবং তোমরা জানো এখানে এক্সপ্লেনেশন খুবই একটা সহজ শব্দ দিয়েছে, এক্সপ্লেনেশন না, এক্সপ্লেনেশন। এখানে EXPLA আইটা কাটা যাবে, আই হবে না, যার করে সঠিক অ্যান্সার বি। কারণ এই প্রশ্নের উত্তরটাই এখানে ভুল দেওয়া আছে। বাকি সবগুলো অ্যাপ্রিহেনশন, ট্রাঙ্কুইলিটি, ট্রাঙ্কুইলিটি মানে শান্ত বা নিবিড়, নির্জনতা, ডুপ্লিসিটি, এগুলো তোমরা জানো। অ্যাপ্রিহেনশন অনুমান বা উদ্বেগ, অ্যাপ্রিহেনশন অনুমান বা উদ্বেগ বোঝায়। তাহলে এই ছিল আজকের
প্রশ্ন। আমরা আবার একটু দেখে নিই সঠিক অ্যান্সার কোনটা। ডিবেটের সমার্থক শব্দ হচ্ছে আনসার সি ডাইগ্রেস। তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তার এটা হচ্ছে আনসার হচ্ছে এ ম্যাটাফোর। টু হ্যাভ কোল্ড ফিট বলতে বোঝায় টু বিকাম নার্ভাস, অ্যান্সার সি। মেনি পিপল স্প্রেড, অ্যান্সার হচ্ছে সি, মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং। তো 5 নম্বর সঠিক উত্তর হচ্ছে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ, এটা হচ্ছে এ, ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তারপর 6 নম্বর হচ্ছে আই হ্যাভ বিন ট্রাইং টু, সঠিক আনসার হচ্ছে ডি, আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস। তারপর 7 নম্বর হচ্ছে amidst the hustle and bustles of the city she has found a peaceful park to take rest. 8 নম্বর হচ্ছে if Rana had not been imprisoned she would not have become a hero, card answer B. 9 নম্বর সঠিক উত্তর হচ্ছে সি, many people are increasingly interested in sustainable living which has sparked a surge in eco-friendly products. The antonym of rigorous is flexible. Meet me at the metro station by half an hour, answer D. 12 নম্বর হচ্ছে S বা because সরি এখানে since আছে, since I am a minor I cannot drive it. 13 নম্বর হচ্ছে the firefighters worked for 5 hours to put out the blaze. 14 নম্বর he went to the hospital after being hit, answer D. Choose the incorrect spelling explanation. আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। সামনে সবাই ভালো করো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সবাইকে সাফল্য কামনা করে আজকের মতো এখানেই আমরা ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।